আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ডাকসু নির্বাচনে 509টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিক বাছাই 462টি বৈধ, বাকি 47টি ত্রুটিপূর্ণ, এমন কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি আরও জানান, 25শে আগস্ট পর্যন্ত প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হল ও ক্যাম্পাসে কোনো প্রচারণা চালাতে পারবে না। এদিকে দল কিংবা প্যানেল নয়, ডাকসু নির্বাচনে প্রার্থীর কাজ ও যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদান শেষে চূড়ান্ত হয় প্রাথমিক প্রার্থী তালিকা। এরই মধ্যে ডাকসুতে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বামপন্থী সংগঠনগুলো। প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে প্যানেল কিংবা দল বিবেচনায় কাউকে ভোট দেওয়া হবে না বলে জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোকে দেখি তারা আসলে ছাত্রদের কল্যাণে কাজ না করে কাজ করে আসলে রাজনৈতিক পারপাসে, রাজনৈতিক দলগুলোর কল্যাণে। এজন্য আমরা একবার ডাকসুকে আসলে বেছে নিয়েছি যে যারা আসলে ছাত্রদের জন্য কাজ করবে। হল ক্যান্টিনের সমস্যা রয়েছে, যারা এইসব সমস্যাগুলো নিরসন করতে পারবে, আমরা চাইবো যে এরকম নেতৃত্বে আসুক যারা সত্যিকার অর্থে ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে। আমরা সেই সব প্রার্থীকেই ভোট দেব যারা মূলত আমাদের খাবারের, ক্যান্টিনের এবং মেসের খাবারের মান উন্নয়ন করব। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। যে আগামী দিনে আমাদের হলগুলো কি দখল হবে কিনা, আগামী দিনে আমাদের ক্যাম্পাস কি আবার একটা সন্ত্রাসের মুখোমুখি হবে কিনা, এবং এই সিদ্ধান্তটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকেই নিতে হবে। নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করতে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমার মনে হয় আপনারা দেখেন নাই। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য। এবছর ডাকসুর 28 পদে রেকর্ড 5 শতাধিক শিক্ষার্থী প্রার্থী হয়েছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সামনের নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠী নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়। কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও গোষ্ঠীর আচরণেও পলাতক স্বৈরাচারের মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রিপোর্ট ইফতেখার রেজার। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই কংসরূপী ফ্যাসিস্টের কবল থেকে রক্ষা পেয়েছে দেশ ও গণতন্ত্র। তবে এখনও পলাতক স্বৈরাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার। কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতন বিএনপির বিজয়ে ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয়ে ঠেকানোর জন্য নানা রকম আশ্রয় নিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন। তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, তবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এখনো পিআর পদ্ধতির জন্য উপযোগী নয়। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি। প্রস্তাবিত যে পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই। আর যারা গণতন্ত্র উত্তরণের পথকে ঘোলাটে করছেন, তারা পতিত স্বৈরাচারের পথকে সুগম করছেন মন্তব্য করে দেশকে তাবেদার মুক্ত রাখতে ঐক্যের আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে
71কে ভুলিয়ে দেওয়া, এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের আস্থা ফেরানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধকে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউবে এমন মন্তব্য করেন। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। AI এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ, মিথ্যা ভিডিও, বানোয়ার তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আগামী রোববার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে দলটির। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 4 কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা রোডম্যাপ চূড়ান্ত করা নিয়ে বৈঠকে বসেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও রোডম্যাপ বাস্তবায়ন একই সঙ্গে করা হচ্ছে বলে জানান তিনি। দল নিবন্ধনে বাদ পড়াদের চিঠি দিয়েছে কমিশন। আর সীমানা নির্ধারণ সংক্রান্ত 300 আসনের আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। বিকেলে সিইসির সাথে বৈঠকের পর জামায়াতের ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, পিআর পদ্ধতি নিয়ে জনমত গড়ে তুলছেন তারা। আপনি যদি জানেন, যেহেতু বাংলাদেশে এখনো লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো গভর্নমেন্ট যদি মনে করে যে আমরা প্রস্তুতি নিয়েছি, প্রস্তুত হয়েছি, তাহলে নির্বাচন ইলেকশন যদি ফেব্রুয়ারি না, আপনি ডিসেম্বরে করলে তো আমাদের আপত্তি নেই। নতুন সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম ডেসারেট নিউজে লেখা এক নিবন্ধে একথা নিশ্চিত করেছেন তিনি। বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। তিনি লেখেন, বর্তমান সরকারের একমাত্র উদ্দেশ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। প্রবাসে থাকা বৈধ ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করাও একটি গুরুত্বপূর্ণ মিশন বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা লেখেন, 2024 সালের 5 আগস্ট সশস্ত্র বাহিনী বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালাতে দেয়নি। তারা পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে বলেও উল্লেখ করেন। এছাড়া গেল বছর বাংলাদেশের গণ অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লেখেন তিনি। প্রধান উপদেষ্টার আশাবাদ, জেনজিরাই পারে বিশ্বকে রক্ষা করতে। এনবিআরকে দুভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা মুক্ত ভ্রমণের জন্য 5 বছরের চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 25 আগস্ট কক্সবাজারে শুরু হতে যাওয়া রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। নাহিদ পেন্সার রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। চলতি বছরের 12 মে জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থা অধ্যাদেশ 2025। উপদেষ্টা পরিষদের সভায় এনবিআরকে 2 ভাগ করে জারি করা সে অধ্যাদেশের সংশোধনীর অনুমোদন দেয়া হয়। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের ভিসামুক্ত ভ্রমণ চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়। এখন থেকে দুটি দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন থেকে এই যে দুইটা যে উইং করা হলো এনবিআর এর, এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে। পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা হচ্ছে যে এইরকম চুক্তি আমরা আরো 31টা দেশের সাথে করেছি। এই চুক্তিটা হবে 5 বছরের জন্য।
সরকার রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে প্রেস সচিব জানান, 24 আগস্ট কক্সবাজারে শুরু হবে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয়, সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি। এছাড়া সেপ্টেম্বরে জাতিসংঘে এবং পরবর্তীতে দোহাতে রোহিঙ্গা বিষয়ক আরও 2টি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ঘোষণা করা হবে 4 সেপ্টেম্বর। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শেষ হলে রায়ের জন্য এই তারিখ ধার্য করা হয়। চলতি বছরের 12 জানুয়ারি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। 2018 সালের 10 অক্টোবর এই মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। বের হয়ে যাবে, যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসার হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। প্রকারান্তরে শেখ হাসিনা নিজেই চায়নি আইবি রহমান সহ 24 জনের বিচারটা হোক। জুলাই আগস্টে হত্যার ঘটনায় জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট ঘোষণা করেছে হাইকোর্ট। সে সঙ্গে 3 মাসের মধ্যে এই রিপোর্টকে জুলাই রেভেলেশন 2024 হিসেবে গ্যাজেট আকারে জারি করার নির্দেশ দিয়েছে আদালত। আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংসের রিপোর্টে 1400 ছাত্র জনতাকে হত্যার কথা উঠে আসে। যেহেতু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই রিপোর্টটি হয়েছে, তাই এটিকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণার জন্য তিনি আদালতে আবেদন করেছিলেন। ইউনাইটেড নেশনের ফ্যাক্ট ফাইন্ডিংস একটা রিপোর্ট আসে, যেই রিপোর্টটি আপনার 1400 মানুষকে আর ছাত্র জনতাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভলিউশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে থামাতে গিয়ে পুলিশেরও কয়েকজন আহত হয়েছেন। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, সকাল 11:30টার দিকে 2 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করে দিলে 2 পক্ষেই কলেজে গিয়ে অবস্থান নেয়। পরবর্তীতে আবারও সংঘর্ষে লিপ্ত হয় তারা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায় বলে জানান তিনি। কয়েকদিন আগে কোচিং সেন্টারে 2 পক্ষের কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষ হয় বলে জানানো হয়। প্রায় 3 ঘন্টা সায়েন্স ল্যাব মোড় ও নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। আবারও যাতে 2 পক্ষ মারামারিতে না জড়ায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে প্রায়ই আসলে ঝামেলা লেগে থাকে। এখন এটা ছোট ছোট বিষয় থেকে এটা বড় ধরনের একটা ঝামেলা তৈরি হয়। কয়েকদিন আগে তারা উদ্ভাস কোচিং সেন্টার একসাথে মনে হয় তারা কোচিং করে। এখন ওইখানে কথা কাটাকাটির এক পর্যায়ে হয়তো বা একজন আরেকজনকে চট্টগ্রাম মানে ওই যে আইডি কার্ডগুলো নিয়ে নেয়, ওইটা রেস ধরে। সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের প্রায় 70% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আয়োজিত এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ শীর্ষক পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া শেষে তিনি এসব কথা বলেন বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম ইতিমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি প্রায় 12,000 ফিট পেরিমিটার রোড সম্পন্ন হয়েছে এবং আরও 3,000 ফিট কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এপিবিএন, আনসার, এয়ার অ্যাস্ট্রা লিমিটেড সহ একাধিক সংস্থা অংশগ্রহণ করে।
নাটোরের লালপুরে পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। জানা যায়, স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম বিকালে উপজেলার চর জাজিরা এলাকায় অভিযান চালায়। এ সময় বাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মাসুম শেখ, আদিল শেখ ও জাহেদুল ইসলাম নামে ৩ জনকে আটক করে সেনা সদস্যরা। আটককৃতদের সকলের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায়। পরে আটককৃতদের লালপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লং আইল্যান্ডের একটি অভিজাত ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন। এনটিভি নিউ ইয়র্ক প্রতিনিধি ফরিদ আলম জানান, 2 পর্বের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট রকি আলিয়ান ও নতুন প্রেসিডেন্ট JFM রাসেল। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান লায়ন শাহ নেওয়াজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইভেন্ট কনভেনর নুরুল আজিম ও ক্লাবের সেক্রেটারি মশিউর রহমান মজুমদার। ক্লাব নেতৃবৃন্দের হাতে প্রোক্লেমেশন ও সাইটেশন তুলে দেন অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার। সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর টেরি পালাদিনি ক্লাবের নেতৃবৃন্দের হাতে সার্টিফিকেট তুলে দেন। নতুন সদস্যদের স্বাগত জানান রিজিয়ন ডিরেক্টর লায়ন মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানে 44 জন নতুন সদস্যের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ পেয়েছে টেক জায়ান্ট ওয়ালটনের মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি কমপ্লেক্স। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান SM শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। টেকসই উন্নয়ন, বিদ্যুৎ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের US গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 311 জন। ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। সেই সাথে রাজধানীতে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। ঢাকা ছাড়া রাজশাহী এলাকায় 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এখনও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 82 জন। এবছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 27,782 জন। মারা গেছেন 110 জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ তরুণ ও শিশু। তাই রোগটি মোকাবিলায় বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে বাংলাদেশে মশার ঘনত্ব বেশি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে মত দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। বাংলাদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, সম্প্রতি জিকাও ধরা পড়েছে। সঙ্গে রয়েছে ফাইলেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত অনেক রোগ। মশা নিয়ন্ত্রণে যতদিন পর্যন্ত মানুষকে সম্পৃক্ত করা না যাবে ততদিন পর্যন্ত মশাবাহিত রোগ নির্মূল করা বেশ কঠিন। পাকিস্তানে বছরে 1 কোটি কেজি চা রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকালে সচিবালয়ে তার সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের বৈঠক শেষে একথা বলেন তিনি। এছাড়া ফল রপ্তানি ও আমদানি, চিনি উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও কৃষির উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, পাকিস্তান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড আমদানিতে ট্যাক্স নির্ধারণ করেছিল, তা বাতিল করতে অনুরোধ করা হয়েছে। দেশটির সাথে বাণিজ্য সহযোগিতা বাড়াতে জয়েন্ট ট্রেড কমিশনের কার্যক্রম সক্রিয় করা হবে বলে জানান বশিরউদ্দিন। বলেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী সকল বিষয়ে একমত হয়েছেন ও কৌশল নির্ধারণে কাজ করা হবে। প্রশ্নের জবাবে বলেন, কোনো দেশের দিকে ঝোঁকা হচ্ছে না, দেশের স্বার্থে যে কোনো দেশের সাথে কাজ করতে আগ্রহী অন্তর্বর্তী সরকার। পাকিস্তান একসময় আমাদেরকে প্রায় 1 কোটি কেজি চা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস দিত। আমরা সেটাকে স্থাপন করার জন্য বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমরা অনুরোধ করেছি। ওনারা সকল বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন। আমরা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছি, আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করছি। আমাদের যেখানে দেশের স্বার্থ জড়িত আমরা সেখানে তার দিকেই ঝুঁকছি। বড় মঞ্চে ভালো করতে হলে প্রস্তুতির জন্য স্পোর্টিং উইকেটে অনুশীলন ও ম্যাচ খেলা জরুরি।
মিরপুরের উইকেটে প্রায় নিয়মিত জয়ে অভ্যস্ত স্বাগতিকদের অবস্থা বেগতিক হয় দেশের বাইরে গেলেই, এমনটাই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এদিকে মিরপুর কেন্দ্রিক প্রস্তুতি থেকে বেরিয়ে আসতে চায় বিসিবিও। মমিনুর রিপনের রিপোর্ট। মিরপুরের উইকেট মানেই লো স্কোরিং ম্যাচ, ব্যাটারদের বদ্ধভূমিতে বোলারদের রাজত্ব। ম্যাচ জয়ে স্বস্তি থাকলেও বোলাররা যেমন অতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তেমনি হতাশার আগুনে পড়েন ব্যাটাররা। বড় মঞ্চে টি-20 প্রস্তুতির জন্য এখানকার উইকেট যে আদর্শ নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন খালেদ মাসুদ পাইলট। তাই এশিয়া কাপের আগে এবার আবাসিক ক্যাম্প ও নেদারল্যান্ড সিরিজ সিলেটে আয়োজন করাটা ক্রিকেটারদের জন্য সুবিধাজনক হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। কোথায় আপনি সলিড ব্যাটিং উইকেট, ব্যাটসম্যানের কনফিডেন্সটা বিল্ড আপ হবে, যেখানে একদম ট্রু উইকেট পাবেন, যে অ্যাটলিস্ট 20 ওভার খেললে 200 রান 200+ রানের মতো উইকেট পাবেন, ব্যাটসম্যানরা কনফিডেন্স পাবে, বোলারদের পরীক্ষা হবে যে বোলার ওখানে বল ফেলতে পারছে কিনা। আমি মনে করি যে ঢাকার বাইরে মাঝে মাঝে এরকম ক্যাম্প করলে ভালো, এবং ম্যাচ সিজনে খেলা, যে ওইখানে একদম ম্যাচের মতো কন্ডিশনে ব্যাটিং করবে। শেষ 5 টি-20তে প্রথম ইনিংসে মিরপুরের গড় যেখানে 144, সেখানে সিলেটের গড় 163 রান। ক্রিকেটাররাও যে মিরপুরের উইকেটে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাও ভালো জানা ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের। তাই দলের প্রস্তুতির জন্য স্পোর্টিং উইকেটকে প্রাধান্য দিতে চান তিনিও। তবে পাকিস্তানের সাথে জেতার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এমন একটা কন্ডিশনে খেলেছি যে কন্ডিশনটা আমাদেরকে কিছুটা ফেভার করে। এই কন্ডিশনটা আমাদের ব্যাটসম্যানরা কিন্তু পছন্দ করে না। আমরা যে লিটন ইন্টারভিউর কথা মনে করি, বা অন্যান্য যে কেউ যারা স্ট্রোক খেলতে পছন্দ করে, তারা কেউ এই কন্ডিশন পছন্দ করে। কিন্তু সিলেটের উইকেটটা মোটামুটি টি-20 উপযোগী, ওখানে রান হবে, ওরা ওখানে ফ্রন্ট ফুটে ব্যাক ফুটে দুটোই খেলতে পারবে। তবে উইকেট নিয়ে বেশি দুশ্চিন্তা না করে ক্রিকেটারদের মধ্যে টি-20 সুলভ মানসিকতা থাকা উচিত বলে মন্তব্য এই দুই ক্রিকেট সংশ্লিষ্টের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। তৃণমূল থেকে ক্রিকেটার তৈরিতে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দল নিয়ে শুরু হচ্ছে আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। আগামী 28 আগস্ট থেকে চট্টগ্রামের সাগরিকা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ও 30 আগস্ট চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বসবে এই আসর। বৃহস্পতিবার এই টুর্নামেন্ট নিয়ে সংবাদ সম্মেলন করে বিসিবি। সেখানে চট্টগ্রামের 2 বিসিবি পরিচালক আকরাম খান ও মঞ্জুরুল আলম ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সময় দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসা ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান সালমান ইস্পাহানিও। চট্টগ্রামের 6টি স্থানীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় 11 জেলার এই টি-20 আসর হবে 2 ভাগে ভাগ হয়ে। দলগুলোকে লটারির মাধ্যমে 6টি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়। সব মিলিয়ে হবে 28টি ম্যাচ। আয়োজকরা আশা করছেন চট্টগ্রাম থেকে নতুন ক্রিকেটার সৃষ্টি হবে এই টি-20 টুর্নামেন্ট দিয়ে। আমরা টুর্নামেন্ট শুরু করেছি, এবং এই টুর্নামেন্টটা কিন্তু আপনার শুধু টি-20 সময় কমের জন্য, এবং এরপরে জানেন আপনার ন্যাশনাল লিগ শুরু হবে, এই জন্য আমরা এটা করেছি। আপনার এটা কিন্তু ফিউচারে আপনার আন্ডার 19-এর হবে, আপনার মেইন টিম হবে, এবং এইজ গ্রুপেও টুর্নামেন্ট করব। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।